আজ ওয়েদার একেবারে ঠান্ডা, আমার মনটাও শান্তি। বাবানের ভীষণ পছন্দের জিনিস। গোলমরিচ দিয়ে ব্রেড বাটার আর ওটা চিনি দিয়ে ব্রেড বাটার সঙ্গে চা। এখন আমরা যাবো হচ্ছে হসপিটালে। আজকে আমার কথা চেক আপ আছে, তো এইটা খেয়ে বেরিয়ে পড়বো। ঘড়ির কাটে এখন 6:30 বাজে। আমাদের 8:40-এ অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে এখন এই চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। সকালবেলা উঠে ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে পড়েছি, আর নটুকে খাইয়ে এটাই এখন যাচ্ছি হিনমোটো স্টেশনে। যে চলে এসেছি। আকাশটা আজকে খুব মেঘ করে আছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। আমরা পৌঁছে গেছি। ব্যাগটা ছিঁড়ে গেছে, এইভাবে নিতে হয়েছে। ঠিক সময় মতোই পৌঁছেছি। ট্রেন খুব লেট করেছিল, কিন্তু বাসটা খুব ভালো সার্ভিস দিয়েছে। আজ ওয়েদার একেবারে ঠান্ডা, আমার মনটাও শান্তি। ভীষণ টেনশনে ছিলাম, পরে সব বলবো। বৃষ্টি হচ্ছে, মানে ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন বাড়ির পথে রওনা দেবো। তার আগে একটুখানি চা খাবে তো? চা খাবে? 10টা, 10:15-র মধ্যে হয়ে গেছে। বাড়ি পৌঁছাতে মোটামুটি একটা হয়ে যাবে। আজ থেকে সব কিছু করতে পারবে। তবে ওষুধ চলবে, এখন 6 মাস ওষুধ চলবে, আবার 6 মাস পর চেক আপ। ঘড়ির কাঁটায় 1:20 বাজে এই বাড়ি ফিরলাম। আমাদের ওই নিচে সম্পাকে আমি চাবি দিয়ে গেছিলাম। আমাকে দেখে তো কুঁ 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 করে কান্না করছিল। আর যাই হোক, এখন আমি স্নান টান সারবো, সেটে বৃহস্পতিবারের পুজো দেবো। আজকে বৃহস্পতিবার পুজো দেবো, আর আমার কথা এখন সব কিছু করতে পারবে। সে সোজা চলে গেল বাজারে। দুজনে অটো থেকে নামলাম, নেমে ও বললো তুমি ঘরে ঢোকো, আমি বাজারে যাচ্ছি। স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। বৃহস্পতিবারে পুজো টুজো করলাম, এবার নিচে যাই। ও যে বাজারে গেছিল, যে বাজার থেকে নিয়ে এসছে কুমড়ো কেটে রেখেছে। এখন এই কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছ করব। মাছ নিয়েছে, ভাত একটা ফুট দিয়ে দিয়েছে, আর এগুলো ধুয়ে রেডি করে দিয়েছে। পুজো করে ঠাকুর ঘর থেকে এলাম, তারপরে এই যে মাছ রান্না করলাম। ইলিশ মাছ ভাজা রেখেছি, দুজনের 2 পিস। আর ছোট দেখেই ইলিশ মাছ এনেছিল অনেক বেলাতে, দেখলেই 1:20 নাগাদ। দাও পেয়েছে, মাছটা ভালোই ছিল, মাছটা থেকে বেশ তেল বেরিয়েছে। যাই হোক, তোমাদের বলেছিলাম যে অনেক কথা আছে। বিকেল হতেই আমার কথা চাটা করে নিয়ে এসছে, আর বিস্কুটের মধ্যে জিরে আছে, সেই জিরেগুলো খুঁটে খুঁটে বের করছে, জিরে খাবে না। যাই হোক, রাত্রেবেলা ঘি মাখা রুটি আর কালকেকার সোয়াবিনের তরকারি ছিল, সেই সোয়াবিনের তরকারি দিয়েই ডিনার সেরেছি। তোমরা জানো আমার কর্তার চোখের পাশে যে সিস্ট হয়েছিল সেটারই অপারেশন হয়েছে, আর সেটা বায়োপসি করতে দিয়েছিল। আর বায়োপসির নাম শুনলেই কি বলবো, সকলের মনের মধ্যেই টেনশান থাকে। তো আমাদের মনের মধ্যেও খুব টেনশান ছিল। আমি ব্লগে বলিনি, প্রকাশ করিনি, কিন্তু আজকে বললাম, কেননা রিপোর্টটা ভালোই বেরিয়েছে। চোখের পাশে জিনিসটা দেখতে অনেকটা পটলের মতো হয়েছিল, আর তার মধ্যে 3খানা সিস্ট বেরিয়েছে, আর ওটারই বায়োপসি করতে দিয়েছিল। তো মানে রিপোর্টটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে 14 তারিখের ব্লগ। আমার কর্তাকে বললাম যে একটা আনারস নিয়ে এসো। আনারসের বদলে নিয়েছে তাল। তালে কত খাটুনি বলো। ভেবেছিলাম দুটো একটা দিন রেস্ট নেব, রেস্ট নেওয়ার বদলে উল্টে খাটুনি বেড়ে গেল। যাই হোক, তাল সম্পর্কে 2-একটা কথা বলি। এছাড়া তো ব্লগে তোমাদের বলবোই, অনেক কথা বলেছি। তাল ভাদ্র মাসে তো খুব ভালো পাওয়া যায়। তাল চিনবে কী করে? কালো মিশমিশে তাল হবে, গাটা বেশ চকচকে হবে, এরকম তাল কিনলে সব থেকে ভালো। আর তালের ধরো বড়া বা আমরা যাই খাই না কেন, তাল একটু তিতকুটে ধরনের থাকে। আজকে আমি তালটা যাতে তিতকুটে না হয়, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করলে তালটা একদম তিতকুটে হবে না।
গাছ পাকা তাল হলে খুব ভালো হয়, আর তাল তো উপর থেকে পড়ে, উপর থেকে পড়ে ফেটেও যায়। মানে যখন কিনবে সেই সময় তালটা যেন ফাটা না থাকে, এরম দেখেই কিনবে। যাই হোক, তাল সম্পর্কে বললামই, তোমাদের দু একটা কথা বলবো। এই দেখো, তালের যে আঁশ, মানে উপরে যে খোসা মতো যেটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে তালের 3টে আটি, সেই 3টে আটিকে ভাগ করে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে তালটাকে একটু মেরে মেরে নরম করে নিতে হবে। তারপরে চুবড়ির সাহায্যে হোক, যে কোনো কিছু দিয়ে চেঁচে তালের পাল্পটা বের করতে হবে। আর সেই তালের পাল্প দিয়ে যদি বড়া হয় তাহলে একটু তিতকুটে হতে পারে। আর যদি একদম মিষ্টি তোমরা তালের পাল্প চাও, তাহলে তোমরা 3-4 ঘন্টার জন্য তালের পাল্পটা একটা কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখে দেবে। তাহলে তালের যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে, আর যে পাল্পটা থাকবে সেই পাল্পটা হবে খুব মিষ্টি। তাল সম্পর্কে তো কয়েকটা কথা আমার বলা হয়ে গেল। এবার বলি আমার কর্তার যে চোখের ব্যাপারে আমি বলছি তোমাদের। এটা ছিল স্নান যাত্রার দিন। আমি আমার কর্তা দুজনে একটা হসপিটালে দেখাতে যাই। সেখানে মানে আমরা খুব আনন্দ করতে করতে গেছিলাম। স্নান যাত্রার দিন তো জগন্নাথ দেবের দর্শন টর্শন করে গেছি। আমরা ভাবছিলাম যে ফেরার পথে ত্রিবেণী মল টল এসব ঘুরে আসবো, কিন্তু আমার কর্তাকে যখন ডাক্তার হসপিটালে দেখলেন, দেখে বললেন যে আপনার সঙ্গে কে এসছে, বাড়ির লোক কে এসছে। তখন আমার কর্তা বললো আমার স্ত্রী এসছে। তখন বলছে আপনাকে দেখবো না, আগে ওনাকে দেখবো। বলছে স্ত্রীও পেশেন্ট। তখন বলছে আগে ওনাকে দেখবো, তারপর আপনাকে দেখবো। যখনই বলেছে তখনই আমার যেন কিরকম একটা সন্দেহ সন্দেহ মতো লাগছিল। তারপরে আমাকে দেখে আমার কোনো খারাপ কিছু বেরোয়নি। বলেছে সব কিছু ঠিকঠাক আছে। এবার ওর সম্পর্কে ফার্স্ট কথা বলেছে যে এটা একটা সিস্ট, এটা বায়োপসি করতে হবে, এটা কিন্তু মারাত্মক কিছু একটা হতে পারে, একদম অবহেলা করবেন না। চোখের একদম কোণার মধ্যে হয়েছে। তো বলছি এইদিকে যদি না হয়ে উল্টো দিকে হতো তাহলে কিন্তু এটা অতটা ভয় ছিল না, কিন্তু যেহেতু এটা এই পাশে হয়েছে, চোখের একদম কাছে হয়েছে, সেহেতু এটা কিন্তু মারাত্মক কিছু হতে পারে। তাই ইমিডিয়েট অপারেশন করতে হবে। তা আমি তো ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়েই মানে আমার আপনা আপনি চোখ থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। তো ডাক্তারবাবু বললেন যে কেন আপনাকে আগে দেখলাম বলুন তো, আমি জানি আপনি এরম একটা রিয়্যাক্ট করবেন, সেজন্য আপনাকে আগে দেখলাম। তো মানে বিশ্বাস করবে না, সেই হসপিটাল থেকে বাড়ি এসছি, পুরোটাই কাঁদতে কাঁদতেই এসছি। তার মাঝে আবার জগন্নাথ দেবের কাছে গেছি। সেদিন তো স্নান যাত্রা ছিল, আমি বললামই। যাওয়ার পথে দেখছিলাম ঠাকুরের আর কি রাজবেশ পরানো হচ্ছে। ফেরার পথে আমার কর্তাকে বললাম তুমি দাঁড়াও, আমি ঠাকুরের কাছে যাব। বিশ্বাস করবে না, সেদিন আমার চোখ থেকে অনর্গল জল বেরোচ্ছে। আমার মনে হয়নি যে আমার পাশে কি আছে, আমাকে কে দেখছে, বা আমাকে কেউ কি কে দেখে কিছু ভাবছে কি না, আমার ওগুলো কিচ্ছু মনে হয়নি। আমার কর্তারও মনটা খারাপ হয়ে গেছে, কারণ ওর সামনেই বলেছে। আমি বললাম তুমি দাঁড়াও, আমি ঠাকুরের কাছে গেছি। এবার আমার পায়ে তো ভীষণ ব্যথা, জানো, যেখান থেকে নামছি অনেকটা নিচু। তো একজন মহিলাকে আমি বললাম কি আমার একটু হাতটা ধরবেন, আমি নামবো। তখন আমার কথা থাকলে আমার কর্তার ধরো কাঁধে বা কোথাও হাত দিই। তো আমি দেখলাম একজন আর কি ভদ্রলোকও এগিয়ে এলেন। তো উনি আমাকে হাতটা ধরলেন, আর আমি ওই মহিলার কাঁধে ভর দিয়ে আমি নিচে নামলাম। নেমে আমি ওখানকার যে পূজারি আছেন ওনাকে বললাম আমাকে একটুখানি ফুল টুল কিছু দিন না। তো উনি আমাকে একটু ফুল তুলসী পাতা দিলেন। ঠাকুরের কাছে আমি মানে কি বলবো, অঝোর ধারায় কেঁদেছি, অঝোর ধারায় কেঁদেছি। আমি ঠাকুর রক্ষা করো, খালি একটা কথাই, ঠাকুর রক্ষা করো। এই তারপরে আমি এসে ওই যে তুলসী পাতা আর একটু ফুল দিয়েছিলেন, তো আমি এসে আমার কর্তার মাথার মধ্যে ঠেকিয়ে তারপরে আমি তো কেঁদেই যাচ্ছি। তারপরে আমরা বাড়িতে আসি। এদিকে বাবানসি আর সমানে ফোন করছে, সমানে খবর নিচ্ছে। ওরাও ভাবছে যে কোথায় মানে দেখালে ভালো হয় বা কিছু। তারপরে বাড়িতে এসে আমি তো ভেবেছিলাম পরের দিনই আর কি সমস্ত যা যা টেস্ট করতে দিয়েছেন সমস্ত কিছু টেস্ট করাবো, আর অপারেশনটা ইমিডিয়েট করে নেবো। তারপরে ওরা বললো যে না, এক জায়গায় দেখালে হবে না, আরেক জায়গায় দেখাও। তারপরে আবার আমরা এই
শঙ্কর দেখালাম। তারপরে ওখানে যখন ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু এটাতে সিস্টটা একই কথা বলেছে, এই সিস্টই হয়েছে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু যে এই সিস্টটাতে কি ক্যান্সারের জার্ম আছে, তখন ডাক্তারবাবু বললো যে দেখুন এটা মনে হচ্ছে না কোনো হার্মফুল, তবে যে কোনো অপারেশন করলে আজকাল সিস্ট বলুন যাই বলুন বায়োপসি একটা করতে হবে, তবে আমার মনে হচ্ছে না এটা কোনো খারাপ কিছু। তা আমি সত্যি কথা বলবো, আমি না ওখানটা একটু ভরসা পাই। আর তখন মনে মনে ভাবলাম যে এবার অপারেশনটা আমি ওখানেই করব। যেহেতু আমি ওখানে একটু ভরসা পেয়েছি, তাই আমি মনে মনে ভেবেছি ওখানেই করব। যাক, অপারেশন হয়েছে, যখন অপারেশন হয়ে এসছে আমরা সত্যি কথা বলতে কি সবাইকে এই কথা বলিও নি, কেননা এটা যখনই কেউ শুনবে বা জানবে তখনই মনে মনে ভাববে যে কিছু বোধহয় খারাপ হয়েছে, যার জন্য কাউকেই আমি কিছু বলিনি, বিশেষ কয়েকজন ছাড়া। আর আমাদের তার মধ্যে বালাসরের আর কি টিকিট বুক হয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম যাব না। তারপরে যখন ওই শঙ্কর নেত্রালয় থেকে একটু ভরসা পেলাম, তখন ভাবলাম ঠিক আছে, সবাই বললো যে যখন টিকিট কাটাই হয়ে গেছে তাহলে চলো ঘুরেই আসি, বলে ঘুরে আসলাম। আর তার মধ্যে বাবান শ্রেয়াও এলো। বাবার ওরকম শরীর খারাপ শুনে বাবান বলেছিল যে আমি থাকতে থাকতে অপারেশন করবো, কিন্তু অপারেশনের ডেট পাইনি, সেই জন্য করা হয়নি। আমি একাই গেছিলাম। যখন হুইল চেয়ারে করে ওকে বেডে দিচ্ছিল, তখন ওর মানে হুইল চেয়ারের মধ্যে আমি দেখেছিলাম 3খানা সিস্ট, আর 3টে বোতল আর কি, ছোটো ছোটো বোতল ছিল। তারপরে তো বাড়িতে নিয়ে এসেছি, সাবধানে, যতটা সাবধানে রাখা সাবধানে রেখেছি। একটা মনের মধ্যে খুব টেনশন কাজ করছিল যে কি রিপোর্ট বেরোয়। তো যাই হোক, কালকে রিপোর্ট বেরিয়েছে, রিপোর্ট একদম ঠিকঠাক আছে। আমি এখন মানে একটু নিশ্চিন্তে আছি, আর আমার কর্তা এখন সব কাজই করতে পারবে। কিন্তু চোখে যে ড্রপটা আর কি দিচ্ছিলাম আর কি, সেটাই দিতে বলেছেন, আর 6 মাস পর আবার চেক আপ করতে বলেছেন। এই হচ্ছে পুরো ঘটনা। ভেবেছিলাম আজকে তোমাদের বলবো, সেই জন্য এই ব্লগের মাধ্যমে বলে দিলাম। এই সব কিছুর মধ্যে দেখো, তালটা আমি 4-5 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখছো ফোটা ফোটা যেটা পড়ছে, সেটা হচ্ছে তালের কষটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। এরপর যেই পাল্পটা থাকবে সেই পাল্পটা হবে খুব মিষ্টি। তাল, কাঁঠাল এগুলোর উগ্র গন্ধের জন্য অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু তালের অনেক রকম সুস্বাদু জিনিস তৈরি হয়। হ্যাঁ, যারা খেতে পছন্দ করে তো ভালো, যারা খেতে পছন্দ করে না তারা তো আর এর স্বাদ বুঝতে পারবে না। তবে হ্যাঁ, তাল এমনই একটা জিনিস, খুব অম্বল হয়। যাদের একটু অম্বলের ধাঁচ আছে তাদের একটু অসুবিধাই হয় এসব খেলে। তালটা ঝুলিয়েছি কোথায় দেখো, এই যে সিঙ্কের উপরে এখানটা ঝুলিয়ে দিয়েছি সাদা কাপড়ে। আর বাইরে তো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি তো যখন তখন নামবে। আর তালটা যখন চাচবে, তালের যে আটিটা সেটা হবে একদম সাদা, বুড়িদের মতো চুলের যেরকম কালার সেরকম। যদিও আমি অতটা চাচিনি, আরও একটু চাচা যেত, কিন্তু মানে তালের যে আটিগুলো সেগুলো গাছের গোড়ায় দিয়ে এসছি, ওগুলো থেকে ফোপড়া হবে, ওই ফোপড়া খেতেও বেশ ভালো। কাল তো 15ই আগস্ট, আবার কাপড় চয়েস করছি, কোন কাপড়টা পরবো, ভাবছি এই কাপড়টা পরবো। আজ ব্লগ শুরু করছি অনেক বেলা থেকে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছি। হচ্ছে শ্রাবণ মাস, ভাদ্র মাসের তালটা খুব ভালো হয়। ভাদ্র মাসের ধূপধাপ করে তাল পরে পেকে যায়, আর সেই তাল দিয়ে তালের বড়া হয়। তো আর 2-1 দিন বাকি ভাদ্র মাস হতে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘড়ির কাঁটায় 4টে বাজে। আমি এখন তালের বড়া করবো, যোগাযন্ত্রী করার হয়ে গেছে। এবার চলো বড়াটা তৈরি করে নিই। এই দেখো কত তালের কষ গায়ে লেগে রয়েছে, এই কষটা আমি ফেলে দিলাম।
এখন নারকেলটা ফাটিয়ে তারপরে কুড়ে নেব। আর আজকে কি রান্না ছিল বলো তো, সেই কালকেকার ইলিশ মাছ ছিল, সেই জন্য সকাল থেকে রান্নাবান্না সেরকম কিছু করিনি, কিন্তু তালের জন্য সকাল থেকে খাটতে হয়েছে। রান্না করতে হয়নি ঠিকই, কিন্তু এই যে তালের যোগাযান্ত্রী এটা করতেই সকাল থেকে অনেক সময় লেগেছে। এই দেখো নারকেল ফাটাবো, নোটু এখন ঘুরঘুর করছে। শুধু তাল ছাঁচা না, এই যে চুবড়িগুলো সেগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তালের যে আঁশগুলো সেগুলো বের করা, সঙ্গে যে যে বাসনগুলো আমি ধরো ব্যবহার করেছি সেগুলো ধোয়া, ভালোভাবে না ধুয়ে রাখলে তালের ভীষণ মাছি হয়, সেই জন্য ঘরময় ওরকম মাছি মানে ভন ভন করবে। সব পরিষ্কার যদি না করা হয় তাহলে সেই কিরকম একটা মাছি ভন ভন করলে কেমন একটা লাগে না। তো নারকেলটা দেখো বেশ ঝুনোই ছিল। এখন নারকেলটা কুড়ে নেবো। আর নটু কিন্তু দূর থেকে দেখছে আমি নারকেল কুড়াচ্ছি। চলে কি হলো, খাবি না? তালটা 4-5 ঘন্টা ঝোলানোর পর এবার আমি রান্নার প্রিপারেশান করব। এত বেলাতে আমি ধরো সকাল থেকে এর প্রস্তুতি নিয়েছি, আবার 4-5 ঘন্টা ধরো এটা ঝুলিয়ে রেখেছি। এইবার আমি আজকে তালের বড়া আর তালের ক্ষীর করব, এবং সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। তো চলো এখন সেই ভিডিওটা আমি শ্যুট করে নিই। তালের ক্ষীর করছি, দেখো এর মধ্যে নারকেল কুড়া যাবে, এখনো দিইনি নারকেল কুড়াটা। তো এটা শুকিয়ে ক্ষীর মানে একটু ঘন ঘন হবে। তো এই একটা জিনিস, এই তালের ক্ষীর করতে গিয়ে না আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে, মানে খুব মনে পড়ে। আমার বাবা না তাল তো মানে তালের সময় তাল এত আনতো কি বলবো, মা মানে করতো অনেক। তালের ক্ষীর তো প্রায় দিনই আমাদের বাড়িতে হতো, আর তালের বড়াও হতো, মানে অনেকটা পরিমাণেই হতো, এবং পাড়া প্রতিবেশীকে বিলতো, মানে প্রত্যেক বাড়িতে এক বাটি করে করে দেওয়া হতো। এরকম একটা তখনকার ব্যাপারও ছিল। তো আমাদের পাড়ায় একজন ছিল, বাচ্চা বাচ্চা আর কি, এবার তালের ক্ষীর করছিল মা, তালের ক্ষীরের বাটিতে মানে খেলা করছিল, খেলতে খেলতে তালের ক্ষীরটা উল্টে গেছে, গিয়ে এইখানটা তালের ক্ষীর লেগেছে, মানে সেই ঘন তো, আর এই জায়গাটা সেই মানে পুড়ে, মানে কি বলবো, সে অনেক বড়, যখন আমরা দেখেছি বড় অবস্থাতে তখনও ওই তালের ক্ষীরের ওই দাগটা আর কি ওর ছিল, পোড়া দাগটা আর কি। আর যখনই আমি তালের ক্ষীর করি আমি ওই ওদের ওর দিদির নাম ছিল মনা, মনা আমাদের প্রায় সমবয়সী ছিল, আর দুটো ভাই ছিল, সেই একটা ভাইয়ের এরকম গালের মধ্যে পুড়েছিল। তো সেই কথা আমার সব সময় মনে হয়। আর ক্ষীর করতে গেলে ক্ষীর তো ছিটা লাগে, ধরো এটা ঘন হয়ে যায়, ফুটতে থাকে, মানে বাবলসগুলো বড় যত হবে তত ক্ষীরটা ঘন হতে থাকবে। এখন দেখো অনেকটা বাবলসটা বড় হয়েছে, মানে ঘন হয়েছে, এখন আরো ঘন হবে, মানে ফুটতে ফুটতে একদম ঘন, মানে একদম ঘন হয়ে যাবে, এইরকম হবে। তাহলে এই যে ফোটার আওয়াজ, ফুট 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 করে একটা ফোটার আওয়াজ হয়, সেই ফোটার আওয়াজটা আমি পাচ্ছি, আর আমার ওই কথাগুলো মনে পড়ছে ছোটবেলার। এই মানে এইটা আমার একটা স্মৃতি ছিল। সেই মানে তখনকার দিনে কি হতো, পাড়ার পাড়ার মধ্যে তো লোকজনের সাথে মেলামেশা ছিল, আর ওই বাচ্চাটার এরকম হয়েছে, ওকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে, সে আমাদেরও তখন ছোটবেলার অভিজ্ঞতা। মা যখনই বলতো এই তালের ক্ষীর হচ্ছে, সরে যা সরে যা, ওর ওরকম হয়েছিল, এই যে বলতো না, সেইটাই এখন পর্যন্ত আমার আজকে কত বয়স হয়ে গেছে, সেই স্মৃতিটা ভুলতে পারি না। মানে মনে হয় যে মা সাবধান করতো, ওর ওরম পুড়েছে, তোদেরও পুড়ে যেতে পারে, সামনে আসিস না। হ্যাঁ, তো এই আর কি। আর এদিকে দেখো তালের তালের বড়া করব বলে তার ব্যাটারটাও রেডি করা রয়েছে, কিন্তু এখনো শুরুই করতে পারিনি। আর এগুলোর রেসিপি আমি শঙ্করিস কিচেনে আর কি আপলোড করব, কতটা পরিমাণে কি দিয়েছি বা কি কি উপকরণ দিয়েছি সেটা আমি ওই চ্যানেলে আপলোড করব।
এমনি তালের তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তালটা কিভাবে মানে কষ ভাবটা কাটানো যায়, তাল চেনার উপায়, এই সবই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু ছোটবেলার স্মৃতি শেয়ার করলাম এবং তালের ক্ষীরটা তৈরি করছি, বড়া এরপর ভাজবো, এই আর কি তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। আর এরম ভাবে করে দেখবে, ভালো হয় খুব খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো এবার এটাকে মানে এটার মধ্যে নারকেল করে দেবো, আরো কিছু জিনিস দেবো, সেটা পরে আর কি ওই চ্যানেলটায় দেখবে, শঙ্করিস কিচেনটা দেখবে। কিছুটা ভাজা হয়েছে আর এটা সেকেন্ড খোলা ভাজতে দিয়েছি। আর এই ভাজতেই অনেকটা সময় নেবে, তারপরে একদম রেস্ট। তো বড়াগুলো ভালোই হয়েছে দেখতে, একটা খেয়ে দেখো। দারুণ দারুণ। বাবানের ভীষণ পছন্দের জিনিস তালের বড়া। আমি তাল ছেঁচতে বসলে মানে আমাকে কোনো সময় তাল ছেঁচতে হতো না, ও তাড়াতাড়ি করে চলে আসতো, তালটা মানে ছেঁচে দেবে আর তালের কাইটা আর কি বের করে দেবে। ভীষণ ভালোবাসে। তা আজকে সকালবেলা জিজ্ঞাসা হচ্ছে কি করছো, তাই আমি বলছি তাল ছেঁচছি। তো এইসব করলে মনটা খারাপ লাগে, ভীষণ ভালোবাসে তো। প্রথম বছর গুজরাট থেকে যখন এলো, প্রথমবার হ্যাঁ বাইরে কাজে গিয়ে গুজরাট থেকে আসছিল। প্রথম বছর মানে যখন প্রথম কাজে ঢুকলো, ও গুজরাটের একটা হোটেলে চাকরি পেয়েছিল, মানে ওটা কলেজ ক্যাম্পাসিং এ দিয়েছিল। এবার সেখান থেকে মানে বেশ কয়েক মাস পর আসছে, আমার কর্তা দেখি তাল নিয়ে এসছে। আমি বলছি তুমি তালটা নিয়ে এলে, বাবান এত ভালোবাসে, বাবার নেই তালটা করে খেতে কিরকম লাগে। তখন প্রথম গেছে তো, এখন এমনি তখন ভিডিও শুট করতাম না, আর মনে মনে ভাবছি যে ছেলেকে ছাড়া এই তালটা খাবো, এমন একটা লাগছে। তা বলছে যে ও কি আছে করো, তো ও নেই বলে কি আর খাওয়া হবে না। খুব মনটা খারাপ, আমি বলছি যে তার উপর চিংড়ি মাছ এনেছি আবার। হ্যাঁ, ও আবার চিংড়ি মাছ নিয়ে এসে, আমাদের তুমি বাবানের পছন্দের জিনিসগুলো সব নিয়ে এলে আজকে, ও নেই। তখন বলছি বাবান আসবে, বলছে কেন বাবান আসবে কেন, আমি কি জানি মনে হচ্ছে এইসব জিনিস এনেছে তার বাবান আসবে বোধহয়। তারপরে ওমা দেখি ছেলে ব্যাগপত্র ঢুকছে, মানে বাবার সাথে কথা হয়েছে, আমাকে জানায়নি, তো আমি জানতাম না। যাই হোক, তোমাকে সারপ্রাইজ দেবে আর কি। হ্যাঁ, এই যে এইবারও যেরকম মানে সারপ্রাইজ দিতে ভালোবাসে, মানে আসলে কিরকম আনন্দ পাই আমরা, সেই রিয়াকশনটা দেখতে চাই। সেটা আমার প্রথমবার, তার উপর আমার প্রথমবার মা বাবার রিয়াকশন দেখতে চাই, কেমন মানে ওকে ছাড়া আমরা কেমন আছি। এই যে সেকেন্ড পোলাও ভাজা হয়ে গেছে। এইসব খেলে একটুখানি কি বলতো, অ্যাসিডিটি যাদের আছে তাদের সমস্যা হয়, একটু ভাজাভুজি খাওয়া তো। যখন তালটা আর কি নিচ্ছি আর কি, এখান থেকে তো একটা জলে এরকম জলে হাতটা চুবিয়ে নিলে না, হাতের মধ্যে যে জড়িয়ে যায় সেটা লাগে না, অস্বস্তি একটা ভাব হয় যখন আমরা তালটা এই কি বলবো, এই তালের কাইটা যখন আমরা কড়াইয়ে ছাড়ি, তখন দেখবে হাতের মধ্যে জড়িয়ে গেলে কেমন একটা অস্বস্তি বোধ হয়। সেই জন্য একটু জল সামনে রেখে তারপরে সেই জল হাতে দিলে তখন অসুবিধা হয় না। আর যতবার করি ততবার হাতটা ধুয়ে নিই। এই হচ্ছে তালের ক্ষীর, আর এই হচ্ছে তালের বড়া। দুর্দান্ত, সুপার হয়েছে, দুটোই সুপার হয়েছে। তোমরা শঙ্করিস কিচেনটা ফলো করো, ওখান থেকে
দেখে নিও। কিছু এখানে শেয়ার করলাম, কিছু ওখানে শেয়ার করলাম। আর এই তালের বড়া করলে আমার শাশুড়ি মা সবার আগে এক বাটি আমার শাশুড়ি মা তোলা থাকতো, সে সারাক্ষণই বসে বসে টিভি দেখতো আর খেত, আর সে টেস্ট করে বলতো সবার প্রথমে যে কেমন হয়েছে। তো আজকে অনেক কথাই মনে হচ্ছে তালের বড়া করতে গিয়ে, এই কত কথাই তোমাদের বললাম, কত গল্পই করলাম। এখন একটু চা খাবো, তালের বড়া দিয়ে চা খাবো সঙ্গে, তারপরে মানে চা আর তালের বড়া, এটা খেতে আমার খুব ভালো লাগে, যদিও অম্বলের রাজা, কিন্তু কি করব, এইসব জিনিস তো মাঝে মধ্যে খেতেও হবে, নাহলে শরীর সিজনও হবে না। যাই হোক, চা করে এই তালের বড়া দিয়ে খাবো। রাত্রেবেলা সোয়াবিনের তরকারি করা রয়েছে, রুটি সোয়াবিনের তরকারি আর তালের ক্ষীর খাবো। আর মানে এখন ওই বিস্কুটের বদলে তালের বড়া নেব। আমার কথা বলছে ও চা করে খাওয়াবে, তো চলো চা খাই আর এরই সঙ্গে ব্লগও শেষ করি। খুব ক্লান্ত হয়ে পড়েছি, সারা দিনে তাল করা না তো একেবারে কি বলবো, হ্যাঁ তাল কেটে যাওয়া, সত্যি তাই। সারা দিনের প্রোগ্রাম, সারা দিন এর পেছনে, মানে একা যদি করো তাহলে সারা দিন এর পেছনে লেগে যাবে। আমার কথা এতটুকু সাহায্য করেনি, বাড়িতেই ছিল না আজকে। ও এলোই অনেক, কটা বলবো, 5টা না, হ্যাঁ 5টা নাগাদ ও এলো। আমি আজকে একাই লাঞ্চ সেরেছি, তো সেই জন্য সব কাজটাই নিজেকে করতে হয়েছে। না হয় নারকেলটাও কুড়ে দেয়, সেটাও করে দিতে পারেনি। যাই হোক, মানে ক্লান্ত হয়ে পড়েছি এখন, শুধু মানে কি বলবো, চাটা খাবো, শুয়ে শুয়ে এডিটিং করব, আর কিচ্ছু না। এই চলো, ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।